ভালো আছো বন্ধুরা? ছোট ছোট বাচ্চারা কেমন আছো? সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা, অনেক শুভাশিস এবং সবাইকে অনেক অনেক স্নেহ এবং অনেক বেশি আশীর্বাদ। সবাই তোমরা ভালো থাকলে আমি ভালো থাকবো, তোমাদের গল্প কাকু ভালো থাকবে। একটা ফুল এনেছি, কেন জানো? এই যে ফুলটা, শুনলাম নাকি একটা নতুন সিনেমা বেরিয়েছে। নতুন নয়, কন্টিনিউয়েশন অফ পার্ট 1। তার নাম আবার পুষ্পা। সেই পুষ্পা, পুষ্পা মানে তো আমি জানি ফুল, কিন্তু কেউ কেউ বলছে পুষ্পা মানে নাকি ফায়ার। সেই সব কথা পরের হবে। তোমরা হয়তো অনেকে দেখে নিয়েছো না? এই রে, গল্প কাকু তো দেখলো না। সুন্দর ফুল নিয়ে তোমাদের ওয়েলকাম করলাম। অনেক দিন গল্প বলা হয়নি, আসলে খুব ব্যস্ত ছিলাম, তাই তো। এবং সেই ব্যস্ততার মধ্যেই আমি জানি তোমরা সব ভালো আছো। আরেকটা খেলনাও এনেছি। সবাইকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। বড়দিনের দিন তোমাদেরকে আবার গল্প শোনাবো, টাইম পেলেই শোনাবো। সময়ের বড়ই অভাব। সময় যদি পাই, গল্প কাকু রেডি তোমাদেরকে গল্প শোনানোর জন্য। সময় পেতে হবে, সুযোগ পেতে হবে, তবে না গল্প। গল্প আবার ভালো হওয়া চাই, না হলে গল্পে আবার ঘুম পায়, বিরক্ত লাগে। সব গল্প তো ভালো হয় না। অমিত ও তার ঘর বাড়ি, যেমন একটা গল্প ছিল, আগের যেটা গল্পটা তোমরা শুনলে, সেই গল্পটা কিন্তু তোমাদের ভালো লেগেছে আমি জানি। অনেকে আমাকে বলেছে যে অন্য কিছু গল্প শোনাও, অন্যরকম গল্প শোনালে আরও ভালো লাগে। আসলে উদ্দেশ্য একটাই, তোমরা যদি স্থির হয়ে বসো, সেটাই। তোমরা চুপ করে বসবে, আমার গল্প শুনবে, তবেই না মজা। গল্প শোনার কন্ডিশনের মধ্যে 1, 2, 3 অনেকগুলো কন্ডিশন আছে, শর্ত। এগুলো শর্ত সাপেক্ষে গল্প বলা হচ্ছে। নম্বর 1, উঠতে পারবে না। নম্বর 2, বড় বড় হাই তুলবে না, কুমিরের মতন হাই তুললে। আর তার সাথে কি করলে খুব ঘুম পেল, চোখ সব বন্ধ হয়ে এলো, হুম হুম হুম, চলবে না। মন দিয়ে শুনতে হবে। শর্ত নম্বর 3 বা 3 নম্বর কন্ডিশনটা কি? গল্প বলতে বলতে কোনোরকম কোনো প্রশ্ন করা চলবে না। অনেক সময় মাথায় অনেক রকম প্রশ্ন কিলবিল করে, কিলবিল করুক, সাপের মতো থাকুক। যত বেশি কিলবিল করবে প্রশ্নগুলো, তত বেশি করে গল্প শুনতে ইচ্ছে করবে। গল্প শোনার মজা তখনই যখন আমরা মনোযোগ দিয়ে গল্প শুনি। তোমাদের কনসেন্ট্রেশন বাড়ানোটাই তো আমার একমাত্র উদ্দেশ্য। তোমরা যাতে স্থির হও। ছোট্ট ছোট্ট বাচ্চাদের চ্যানেল এটা, বড়রা শুনতে পারে, তাতে আমার কোনো আপত্তি নেই, অসুবিধা নেই, কিচ্ছু নেই। কিন্তু বড়রাও যেন ছোটো দিকে নিয়ে বসায়। এই ছোটোগুলো আজকাল খুব বদমাশি করছে, জানো তো। সারাদিনকালে মোবাইলে গেম খেলে, এদিক ওদিক দৌড়ে দৌড়ে বেড়ায়। মোবাইলে তাদের মনোযোগ খুব, গল্প শুনতে পারে না। তারা গল্প শুনতে চায় না। যখনই গল্প বলবে, না থাক, এইসব গল্প শুনবো না। এরকম করলে হবে না। চলো শুরু করি আজকের গল্প। আমাদের আলাপ হয়ে গেছে, পরিচয় হয়ে গেছে এবং ইন্ট্রোডাকশন হয়ে গেছে, ভূমিকা শেষ, সব কিছু শেষ। আজকের গল্প শুরু। গল্পটা আজকেরই দিনের মতো। কেন বললাম না? আজকে এই যে ডিসেম্বর মাস, কনকনে ঠান্ডা, এই যে সোয়েটার পরে পুলোভার চাপিয়ে বসে আছি, কেন? না তার একটা কারণ আছে। না বেশ ঠান্ডাতে জুবুতুবু হয়ে বসে বেশ মনের মধ্যে একটা দুটো করে স্বপ্ন আসছে, যদি একটু বাইরে পিকনিক করতে যাওয়া যেত। তোমরা করো নাকি পিকনিক? আমি জানি নিশ্চয়ই করো। পিকনিক করতে সবারই ভালো লাগে। সেরকমই পিকনিকের গল্প,
শুধু পিকনিক নয়, পিকনিকের সাথে আরও অনেক কিছু। আজকের গল্পটা একটু বড়ও হতে পারে, বড় হলে হোক, গল্প তো গল্পই, গল্প শুনবো, বড় হলে মজা বেশি। খারাপ লাগলেই কিন্তু কি করতে হবে, গল্প আমি পাল্টে ফেলবো, কিন্তু গ্যারেন্টি খারাপ লাগবে না, নিশ্চিত রূপে বলছি, শিওরলি খারাপ লাগবে না। গল্প কাকুর গল্প খারাপ হয় না। সবাইকে ছড়িয়ে দাও, লক্ষ লক্ষ লোক শুনুক আমার গল্প, বাচ্চারা সব বসে পড়ুক, নতুন প্রচেষ্টা, নতুন প্রয়াস। আজকের গল্পটার নাম হলো স্বপন কাকু মাছওয়ালা। কি অদ্ভুত নাম না, স্বপন কাকু মাছওয়ালা। এই মাছওয়ালাই বা কে, স্বপন কাকুই বা কে? আমার গল্পগুলোর নামগুলো একটু অন্যরকম, কারণ গল্পগুলো আমি নিজে বানাই তো, এখান থেকে ওখান থেকে সত্যি মিথ্যে মিশিয়ে, কল্পনা, অনেক রকমের ইমাজিনেশন, অনেক কিছু মিশিয়ে টিশিয়ে একটা খিচুড়ি বানিয়ে সুন্দর করে তোমাদের কাছে পরিবেশন করব। তোমাদের ভালো লাগলে আমার খুশি, তোমাদেরকে বসতে হবে, স্থির হতে হবে। এইটাই হলো প্রথম, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ক্রাইটেরিয়া। প্রথম তোমাদেরকে যে জিনিসটাতে আমার কথা মানতে হবে সেটা হলো চুপ করে স্থির হয়ে বসে থাকা, একদম মেডিটেটিভ ওয়েতে, ধ্যান মগ্ন হয়ে। গল্প শোনার সময় চুপ করে বসে থাকতে হবে। এই বসাটা শেখাবো তোমাদেরকে, যাতে তোমরা কন্টিনিউ অন্তত আধ ঘন্টা 40 মিনিট বসে থাকতে পারো। ক্লাসের মধ্যে বসে থাকতে পারো, টিউশন পড়তে গেলে বসে থাকতে পারো, স্কুলে বসে থাকতে পারো, বাড়িতে পড়তে বসলে বসে থাকতে পারো। উঠবে না, একদম উঠতে দেব না, সেটাই লক্ষ্য। এরকম একটা গল্প, সেই গল্পটা পিকনিক দিয়ে শুরু করলাম। চলো শুরু করি। ডিসেম্বর মাস মানে পিকনিকের সময়। আমাদের একটা পিকনিকের রেওয়াজ কিন্তু বরাবরই আছে, বাঙালিদের তো আছেই, অন্যদের আছে কিনা আমি অতটা বলতে পারবো না, কিন্তু আমাদের সবারই কিন্তু পিকনিক যাওয়ার একটা এই প্রথা, প্রচলন কিন্তু বরাবর আছে, এখনও আছে। বড়দিনের ছুটি প্রায় প্রত্যেক স্কুলেই পড়ে। বন্ধুদের সাথে, স্কুলের বাচ্চাদের সাথে, স্কুলের বন্ধুদের সাথে সবাই মিলে পিকনিক যাওয়াটার একটা মজাই আলাদা। টিউশন পড়তে যায়, সেই টিউশন স্যার, টিউশন দাদা, টিউশন দিদি, সেই দাদা দিদি, স্যার, ম্যাডাম, ওদের সাথে সবাই মিলে একসাথে হই হুল্লোড় করে যাওয়া, মজা করা, তার মজাটাই আলাদা। আমরাও যেতাম ছোটোবেলাতে। এরকমই একটা ছোটোবেলার ঘটনা, 25শে ডিসেম্বর, বড়দিন। বড়দিনে পিকনিক করব, তারপর থেকে ছুটি পাবো এক সপ্তাহ কি তার কিছু বেশি, তারপরে আবার স্কুল শুরু হবে, তারপর তো পরীক্ষা টরীক্ষা অনেক কিছু হবে। আমার বাবা ছিলেন শিক্ষক মহাশয়। তিনি একটা স্কুলে শিক্ষকের কাজ করতেন। শিক্ষকের কাজ করতেন মানে তিনি এখন অবসরপ্রাপ্ত, এবং তার জন্যেই স্বভাবতই আমাদের স্কুল থেকে পিকনিক যাওয়াটা প্রতি বছর একটা অভ্যাস হয়ে পড়েছিল। প্রতি বছর আমরা স্কুল থেকে পিকনিক যেতাম। বাবাজি স্কুলে কাজ করতেন, সেখানকার কচি বাচ্চাগুলো, ছোটোগুলো, আর তার সাথে শিক্ষক শিক্ষিকাদের পরিবার, তাদের ফ্যামিলি, সবাই মিলে পিকনিক যাওয়াটা একটা রেওয়াজ। প্রতি বছর যাওয়া হতো, এবং এই জন্য অনেক জায়গা দেখা হয়ে গেছে, অনেক জায়গায় ঘোরা হয়ে গেছে। সকালে যাওয়া, সন্ধ্যেয় ফিরে আসা, তার মধ্যেই অনেক মজা। কিন্তু মুর্শিদাবাদ বলো, দীঘা বলো, আর অনেক জায়গা, রাজগীর, নালন্দা, সব গল্পগুলো বলবো। কিন্তু প্রত্যেকটা জায়গাতে কিছু না কিছু হয়েছে। কিন্তু শুধু যে পিকনিক করেছি, ফিরে এসেছি, খাওয়া দাওয়া করেছি, আর হয়ে করে নাচ গান করেছি, তা নয়, কিন্তু আরও অনেক কিছু করেছিলাম। এরকমই একটা গল্প আজকেরটা, স্বপন কাকু মাছওয়ালাতেও এরকম একটা পিকনিক। সেই বছরও ঠিক হলো পিকনিক করতে যাব। গাড়ি ঠিক হলো, একটা বাস, লাক্সারি বাস, ট্যুরিস্ট বাস বলে ওগুলোকে, ট্যুরিস্ট বাস ঠিক করা হলো।
সেই সব স্কুলের শিক্ষক শিক্ষিকারা, ম্যানেজিং কমিটি, আরও কে কে সব কমিটি আছে, সবাই মিলে ঠিক করলেন তারা যে একটা বাস ঠিক করা হোক। স্টুডেন্টদেরকে ইনফর্ম করা হলো। স্কুলের কাছ থেকে বলবো না, স্কুলের যিনি প্রধান শিক্ষক শিক্ষিকা তাদের কাছ থেকে অনুমতি নিয়ে সমস্ত কিছু প্রস্তুতি একদম চরমে। রাঁধুনি ঠিক করা হলো, যিনি রান্না করবেন, কী খাবার খাওয়া হবে তার মেনু ঠিক করা হলো। লাঞ্চে কী হবে, ব্রেকফাস্টে কী হবে, যেতে স্ন্যাক্সে কী দেওয়া হবে, কটার সময় আসতে হবে, সমস্ত কিছু একদম রেডি, প্রস্তুতি তুঙ্গে। আজকে ধরা যাক 24 তারিখ। এই 24 তারিখে সবাই যখন সব রেডি হলো, প্রত্যেকের কাজ বুঝে নিল এবং ডেকোরেটর থেকে অনেক রকম বাসনপত্র এসে হাজির হলো। শুধু বাস আসবো, সবাই হৈ হৈ করে যাব, ভোরবেলায় উঠতে হবে, কষ্ট মনে হতো না। 4টের সময় উঠলেও কোনো কষ্ট মনে হতো না, ঘুমটা ভেঙেই যেত, এরকম করে ভেঙে যেত যে চোখ যেন খোলাই থাকতো। সারাদিনটা যে কত মজা হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। সেরকম 25 তারিখ সকাল হলো, আমাদের বাড়ির লোক সবাই রেডি। আমি, আমার বাবা মা, আমার ভাই এবং তার সাথে আরও অন্যান্য শিক্ষক শিক্ষিকা, তাদের পরিবার, তাদের মধ্যে কেউ কেউ আমার বন্ধুও ছিল, বান্ধবীও ছিল এবং প্রত্যেকে রেডি হয়ে এসছে। সকালবেলাতে সুন্দর ঝাঁ চকচকে একটি বাস এলো। কি সুন্দর তার বাস, কি সুন্দর তার বাসটা, ফেসিলিটি, সুযোগ সুবিধা দেখে মনে হয় বাস থেকে নামবই না। সবাই অবাক হয়ে গেল। পয়সা টয়সা জোগাড় হয়েছে, টাকা পয়সা কোনো কিছু অভাব নেই। রেডি হয়েছে সব বাচ্চারা যাব বলে, সবাই রেডি। আমাদের বাস ছাড়লো, পিকনিক শুরু। পিকনিকের জন্য বাস ছেড়ে দিল 6টার সময়। জায়গাটার নাম ছিল সবুজ দ্বীপ। সবুজ দ্বীপ, সবুজ দ্বীপ কোথায় সে সম্পর্কে বিশদে আমি কিছুই বলতে চাই না, কারণ গল্পটা সবুজ দ্বীপ নিয়ে নয়। গল্পটার যে প্রধান চরিত্র সে এখনো কিন্তু আসেনি। আমি পিকনিক দিয়ে শুরু করলাম। পিকনিকে আমরা গেছি, বাস চললো। বাস চলছে, বাস চলতে মাঝে খুব খিদে পেয়ে গেল। অনেক দূরের রাস্তা, এমন একটা জায়গায় যাচ্ছি, নামটা শুনেই বোঝা যাচ্ছে সবুজ দ্বীপ মানে কি, চারিদিকে জল দিয়ে ঘেরা একটা জায়গা, মাঝখানটা দ্বীপ। দ্বীপ মানে হলো আইল্যান্ড, মানে যেখানে মাঝখানে স্থলভাগ, চারিদিকে জলভাগ। তোমরা নিশ্চয়ই জানো দ্বীপ কাকে বলে। এই আবার হাই তোলে, এই তো বড় বড় হাই তুলছো। ঘুম পাচ্ছে না? ঘুমালে কিন্তু কোনোভাবেই গল্প শোনা যাবে না। আমার কিন্তু ঘুম পাচ্ছে না, আমি কিন্তু গল্প তোমাদেরকে শোনাচ্ছি আজকে। উঠে পড়ো, একটু জল খেয়ে নাও দরকার হলে। আবার গল্প শুরু। আমাদের বাস চললো, বাসের মধ্যে গান হচ্ছে, ছোট ছোট বাচ্চারা কেউ কেউ নাচছেও আবার। তার মাঝেই দেখা গেল যে অনেক দেরি হয়ে যাচ্ছে, অনেক দূরের রাস্তা। আমাদের বাড়ি থেকে প্রায় 3-4 ঘন্টা অতিক্রান্ত। 3 ঘন্টা যখন হয়ে গেল, শিক্ষক শিক্ষিকারা তখন সবাই মিলে এইটা ঠিক করলেন যে সমস্ত বাচ্চাদিকে যে রেডিমেড ব্রেকফাস্ট আনা হয়েছে, টিফিনের ব্যবস্থা করা হয়েছে, সেটা দিয়ে দেওয়া হোক বাসের মধ্যেই। বাসের মধ্যেই সবাই একটা করে প্যাকেট, ফুড প্যাকেট, এবং সেই প্যাকেট নিয়ে পড়ে তারা সব আনন্দে বাচ্চারা সব খেতে থাকলো। যখন পৌঁছালাম, আর কোনো টিফিনের ব্যবস্থার কোনো রকম ঝঞ্ঝাট নেই, কোনো রকম কোনো চিন্তা নেই। বাস দাঁড়ালো, পিকনিকের জন্য জায়গা তৈরি, শতরঞ্জি বেছানো হলো। যারা ঠাকুর যারা আছে, রাঁধুনে যারা আছে, এবং আরও কিছু আমাদের শিক্ষক শিক্ষিকাদের পরিবারের লোকজন, সবাই কেউ সবজি কাটছে, কেউ জল আনছে। কি সুন্দর পরিবেশ! এখনো পর্যন্ত আমার স্পষ্ট এক একটা কথা যেন, এক একটা প্রত্যেকটি ঘটনা যেন ছবির মতো আমার চোখের সামনে ফুটে উঠছে। সবাই বসে পড়েছি। তোমরা একটু চোখ বন্ধ করে চিন্তা করে নাও। আমি বলেছি গল্পের মধ্যে ডুবে যেতে হবে, অ্যাবজর্ব হতে হবে। ডুবে যাও, ভেবে নাও
পিকনিকে তোমরাও আছো। বসানো হলো সবজি, তরকারি, ডাল, ভাত, আরও যা যা মেনু ছিল সব একটার পর একটা রান্নার জন্য ব্যস্ত হয়ে পড়লো প্রত্যেকে। কেউ খেলছে ব্যাডমিন্টন, কেউ এদিক ওদিক ঘুরতে যাচ্ছে, কেউ বা বসে বসে লুডো খেলছে, কেউ আবার গল্প করছে, কেউ আবার গানের আসর বসিয়েছে। সে অসাধারণ পরিবেশ, অপূর্ব লাগছে। ঠিক মনে হচ্ছে ঠান্ডা তো ঠান্ডায় নয়, আর যেখানে গেছিলাম সেই জায়গাটা এত অসাধারণ, অপূর্ব, এত প্রকৃতির অপূর্ব নিদর্শন বলতে পারো, যে তার কথা আমি জীবনে ভুলবো না। সেই সবুজ দ্বীপ, সত্যি সবুজ দ্বীপ, সবুজে ঘেরা একটা ছোট্ট স্থলভাগ, আর তার চারিদিকে 3-4টে নদী মনে হয় মিশে গেছে। প্রত্যেকটি নদী এসে পড়ে সে স্থলভাগকে টাচ করেছে, স্থলভাগকে ছুঁয়ে গেছে, এবং মাঝখানে যে দ্বীপটা, সে দ্বীপটা অপূর্ব সুন্দর, অসাধারণ, প্রকৃতির কি অপূর্ব নিদর্শন। এখন বড় হয়ে ভাবি যে এই সব জায়গা কে বানিয়েছে? এত সুন্দর প্রকৃতি, প্রকৃতি সত্যি তোমার মহিমা বোঝা ভার। তো সবাই যে যার কাজে ব্যস্ত, আমি একটু অন্যরকমই ছিলাম। আমি আর আমার ভাই দুজন মিলে ঠিক করলাম যে আমরা একটু অন্যদিকে ঘুরতে যাব। আমরা কাউকে কিছু না বলে, যখন দেখলাম যে সবাই ব্যস্ত হয়ে পড়েছে, আমরা দুজনে বেরিয়ে পড়লাম হাত ধরাধরি করে। আমরা দুজনে যাচ্ছি, একটু দূরে চলে গেলাম, একটু গভীর জঙ্গলের দিকে। বন, জঙ্গল, একটু ভয় লাগছে। হঠাৎ করে ভাই বলল, দাদা চল ফিরে যায়। দাদা চল ফিরে যায়। আর আমার যেতে ইচ্ছে করছে না, ভয় লাগছে। হয়তো পিকনিকের লোকরা বা বাবা মা নিশ্চয় আমাদেরকে খুঁজতে বেরিয়ে পড়বে, চল আমরা ফিরে যাই। কিন্তু ফিরে যেতে মন করছিল না। আমি বললাম যে চল না একটু যাই নদীর দিকে, নদীর কিনারাতে যাই, দেখে আসি না, ভয়ের কিছু নেই, এই তো ছোট্ট জায়গা, এখানে হারানোর কিছু নেই। আর দ্বীপ এমন একটা জিনিস যেখানে কেউ হারায় না। কেন? কারণ এটা গোল মতন, তো সে পৃথিবী যেমন গোলাকার সেরকম। এইরকম জায়গাতে যদি তুমি আছো, তুমি ঘুরতে ঘুরতে আবার যদি সেই নদীর কিনারে যদি তুমি চলে আসো, নদীর তীরে তীরে এসে সেই আবার একই জায়গাতে তুমি কিন্তু মিলিত হবে। হয়তো সময়টা বেশি লাগবে। এই ভেবে পড়ে আমি আমার বুদ্ধি দিয়ে যতটুকু মনে হলো, আমরা দুজন এগিয়ে গেলাম। এগিয়ে যেতে যেতে দেখলাম যে একটা নদীর ধার, নদীর কিনারা, নদীর তীর বলতে পারি, রিভার ব্যাঙ্ক যেটাকে বলে, কাদা, কিন্তু জলটা বেশ স্বচ্ছ। কাদাটা রয়েছে তীরের মধ্যে, কিন্তু জলটা বেশ স্বচ্ছ। জল থেকে ছোট ছোট ঢেউগুলো, নদীর ঢেউগুলো, জলগুলো ঢেউয়ের মতন করে এসে স্থলভাগে আছাড় খেয়ে পড়ছে। দূর থেকে দেখে খুব ভালো লাগলো। একটু কাছে যেতেই মনে হলো যে একটা কাঠের বড় গুঁড়ি পড়ে আছে। একটা মনে হলো এই লগ অফ উড, একটা কাঠের গুঁড়ি যেন ওইখানটায় পড়ে আছে, লম্বা কাঠের গুঁড়িটা, কাদাতে ভর্তি, কিন্তু একটু অদ্ভুত রকম লাগলো। আর একটু কাছে যেতে বুঝতে পারলাম সেটা কোনো কাঠের গুঁড়ি ছিল না, একটা মানুষ মুখ থুবড়ে পড়ে আছে সেখানে। আর একটু কাছে যেতেই সারা শরীরটা হিম হয়ে গেল, হাত পাগুলো কাঁপতে থাকলো, মনে হলো দৌড়ে পালিয়ে যায়। লোকটার একটা পা শিয়াল, কুকুর বা অন্য কোনো হিংস্র জানোয়ারে খুবলে খুবলে খেয়েছে। সেই লোকটার একটা পা নেই, জানি না সে বেঁচে ছিল না মরে গেছিল। সেই লোকটা এক পাওয়ালা যে লোকটা মুখ থুবড়ে পড়ে আছে। আমরা তো ভয়ে, ছোট বাচ্চা আমরা তখন, ভয়ে দে দৌড়, পালা পালা পালা, কোন দিকে পালাবি, দৌড়ে পালিয়ে যা। মনটা বলছে যে লোকটাকে দেখে একটু অন্য কাউকে খবর দেওয়া উচিত, কিন্তু ভেতর থেকে কে আবার বলছে একদম এসব করা উচিত নয়।
যদি তোমাদের নামে দোষ হয়ে যায়, অনেক কিছু ভাবতে হবে, অনেক কিছু চিন্তা করতে হবে। আজকাল দিনকাল খুব খারাপ। ভাই বলল, চল দাদা পালাই, আমার খুব ভয় লাগছে। এক পা, এক ঠ্যাংওয়ালা লোক। ঠ্যাং জানো তো? ঠ্যাং মানে আমরা প্রচলিত বাংলা ভাষাতে পাকে কখনো কখনো ঠ্যাং বলি। ঠ্যাঙ্গাড়েদের কথা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখে গেছেন। সেই এক ঠ্যাংওয়ালা লোকটা পড়ে আছে ওখানে। আমার মনে হয় সে মারা গেছিল, সে মৃত আমার মনে হয়, কিন্তু বুঝতে পারলাম না। আমরা দৌড়ে গেলাম পিছন দিকে, যেদিক থেকে এসেছিলাম সেদিকে। একটা গাছের পিছনে লুকিয়ে দেখতে থাকলাম, দেখি তো আর কেউ যদি আসে। ভাবতে ভাবতেই কোথার থেকে একটা লুঙ্গি পরা লোক, একটা জেলে অথবা সেখানকার কোনো স্থানীয় লোক, সে দৌড়ে দৌড়ে গিয়ে সে মানুষটার কাছে গিয়ে পৌঁছালো এবং সে হাও হাও করে কাঁদতে থাকলো। মনে হয় সে চেনে, না চিনলেও হয়তো সাধারণ মানবিকতা বোধ থেকে তার মন থেকে সেই কান্নাটা গুমড়ে গুমড়ে বেরিয়ে আসছিল। বুঝতে পারলাম লোকটা খুব দুঃখ প্রকাশ করছে। লোকটা সোজা করলো, আঁচলা করে কিছুটা জল এনে সে মানুষটার মুখের মধ্যে ছিটিয়ে দিতেই, এমা আমি কি দেখলাম! এ তো আমাদের খুব পরিচিত মুখ। এ কে? এ তো সেই মানুষটা যে প্রতিদিন আমাদের বাড়িতে আসে। অবাক হলাম, চোখ দিয়ে দু ফোঁটা জল গড়িয়ে পড়ল। আমাদের সেই পরিচিত স্বপন কাকু। কিচ্ছু বললাম না কাউকে, ফিরে এলাম। মনে দুঃখ, শুধু কয়েকজনকে বারণ করলাম যে নদীর ধারগুলোতে যাও না, যেও না, সেদিকে বিপদ হতে পারে। আমাদের কথা কেউ শুনলো, কেউ শুনলো না। আর কেউ তাকে দেখেছিল না দেখেনি সে সম্পর্কে কোনো রকম কোনো ধারণা আমার নেই। ফিরে আসি গল্পের প্রথম পর্যায়ে। যদি ধরে নেওয়া যাক এই গল্পের এটা মধ্যবর্তী পর্যায়, এটা মাঝখান দিয়ে আমি শুরু করেছিলাম গল্পটা শুরু এবারে, সত্যিকারের শুরুটা এইবারে হলো। আমরা তখন ছোট। আমাদের বাড়িতে একটা মানুষ প্রত্যেক দিন মাছ দিয়ে যেত। বাঙালি মাছ খাবে না, তো হয় না। আমি আগেই বলেছি আমার বাবা শিক্ষক ছিলেন এবং প্রত্যেক দিন স্কুলের টাইমে ঠিক 9:30 পৌনে 10টার সময় খেতে বসতেন এবং খাবার খেয়ে মাছের ঝোল মাছ ভাত খেয়ে তিনি প্রত্যেক দিন স্কুলে যেতেন। এই ছিল তার ডেলি রুটিন। প্রতিদিনকার এটাই ছিল তার প্রত্যেক দিনকার অভ্যাস। প্রতিদিনকার একই জিনিস আমরা দেখে আসছিলাম ছোটোর থেকে। এবং যে মানুষটা আমাদের বাড়িতে মাছ বিক্রি করতে আসতো সে আর কেউ নয়, তার নাম ছিল স্বপন কাকু। তার নাম ছিল স্বপন। তার টাইটেল বা তার পদবি কোনোদিনও জানবার ইচ্ছেও হয়নি, জানিও না, এখনো জানি না যে স্বপন আসলে কে। সে স্বপন ধীবর হতে পারে, স্বপন অন্য কিছু হতে পারে। স্বপন বলেই সে সবারই কাছে পরিচিত, আমাদের বাড়িতে অধিক পরিচিত। প্রত্যেক দিন ঠিক 9টার সময়তে, 8:30 থেকে 9টার মধ্যে দরজায় ধাক্কা দিত। ও বৌদি, মাছ নেবে না? স্বপন এসেছে গো। স্বপন, আমি তোমাদের স্বপন। আজকে তোমার একটু দেরি হয়ে গেল। মা হঠাৎ করে বেরিয়ে এসে বলতেন, আজকে কেন তোমার দেরি হলো? দেখো আমি কখন থেকে বসে আছি। আমি ভাবলাম আজকে হয়তো স্বপন আসবেই না। না গো বৌদি, তোমাদিকে মাছ না দিয়ে কি করে হবে বলো? আমার বা সংসার চলবে কি করে? আমার তো এই একটাই রোজগার, আমি তো মাছ বিক্রি করি। আচ্ছা আচ্ছা দিয়ে যাও। আজ কি মাছ এনেছো? আজকে না দেশি রুই আছে, আজকে না দেশি কাতলা আছে, আজকে না চারা পোনা আছে, আজকে না ইলিশ আছে, আজকে না কিছু পমফ্রেট পেয়েছি গো। কত বিভিন্ন প্রকারের মাছ প্রতিদিন আলাদা আলাদা ভাবে নিয়ে আসতো স্বপন। আমি দেখেছি সপ্তাহে 6টা দিন কি 7টা দিন, হয়তো একদিন দুদিন আমরা বাঙালিরা যেমন মানি
সেইভাবে হয়তো বৃহস্পতিবারটা বা অন্য কোনো একটা দিন হয়তো মাছ নেওয়া হতো না, নিরামিষ খাওয়া হতো। কিন্তু বাকি যে দিনগুলো, সেই দিনগুলো সে প্রত্যেক দিন আলাদা আলাদা মাছ নিয়ে আসতো। তার দামেও সস্তা, লোকটা সৎ, সততাই ছিল তার মূলধন। সেই যে মাছ দিয়ে যেত, সেই মাছ আমরা অনেক দিন পর্যন্ত তার মাছ খেয়ে পরে স্কুলে এসেছি। আমি যখন একটু একটু বড় হতে থাকলাম, স্কুলে যাওয়ার সময় হলো, যখন প্রাইমারি স্কুল ছেড়ে আমি বড় স্কুলের দিকে গেলাম, সেই স্কুলেও আমি কিন্তু যখন আমি 10টার থেকে আমাদের স্কুল যাওয়া শুরু হলো, তখনও কিন্তু সেই স্বপন কাকুর মাছ খেয়েই কিন্তু আমি স্কুলে যেতাম। এখন আমার স্পষ্ট মনে আছে সেই দিনগুলো। স্বপন কাকু মাছ না আনলে যেন সে অন্য মাছের কোনো টেস্ট হয় না। একদিন দুদিন হয়তো আসতে পারতো না, কোনো দিন হয়তো খুব জোরে বৃষ্টি হলো, অথবা কোনো একটা কারণে আসতে পারলো না, তখন মনে হতো, ইস, আজকে লোকটা এলো না। ঘরে এসে মাছ কুটে, মাছ বেছে, মাছ কেটে সমস্ত তৈরি করে রেডি করে দেওয়ার মতো লোক ছিল একমাত্র স্বপন। আমাদের বাড়িতে স্বপন আসবে, মাছ দিয়ে যাবে, এটা একটা কমন, এটা একটা সাধারণ জিনিস, প্রত্যেক দিনকার অভ্যাস, প্রতিদিনকার এটা একটা ডেইলি রুটিন, প্রতিদিনকার একটা সাধারণ নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। স্বপন আসবে, স্বপন মাছ দিয়ে যাবে। স্বপন কাকুর সাথে যে সম্পর্কটা তৈরি হয়েছিল, শুধু একজন মাছওয়ালা স্বপন কাকু আর আমরা যে শুধুমাত্র তার খরিদ্দার বা খদ্দের, তাই নয়, একটা অন্যরকম একটা সম্পর্ক আস্তে আস্তে তৈরি হতে থাকলো, সেটাও আমরা বুঝতে পারলাম। আসলে মানুষটা দেখতে অতিশয় সুশ্রী, এত সুন্দর যে পুরুষ মানুষ কোনো হতে পারে প্রথম প্রথম বিশ্বাস হতো না। প্রায় 6 ফুটের মতো লম্বা, গায়ের রং যেন আপেলের মতো ঠিকরে পড়ছে। এত ফর্সা মানুষ আমি অনেক দিন দেখিনি, মানে অনেককেই দেখিনি। আর তার সাথে চুলটা আবার এই পর্যন্ত, তার মানে ঘাড় পর্যন্ত চুল, পাবড়ি চুল। ঠিক মনে হতো যেন কোনো সিনেমার আর্টিস্ট, ঠিক মনে হতো যেন কোনো যাত্রা অভিনয় থিয়েটার থেকে আসা কোনো মানুষ। এবং সেই স্বপন প্রত্যেক দিন আসা এবং তার মাছ দিয়ে যাওয়া, প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা জিনিস আমাদের একটা সাধারণ জীবনযাপনের অঙ্গ হয়ে উঠেছিল। এরকমভাবে বেশ ভালোই চলছিল। স্বপন আসে, মাছ দিয়ে যায়, এবং সেই মাছওয়ালা স্বপন কাকু সে আমাদের ঘরের একটা যেন একটা অংশ, একটা পার্ট, একটা ফ্যামিলি মেম্বার হয়ে ওঠে। মাঝে মাঝে চা খেত, কখনো কখনো বলতো, বৌদি 2টো মুড়ি দেবে গো, আজকে না টিফিন করা হয়নি, আজকে না তোমাদের বৌদি, তোমাদের বৌমা আমার জন্য কোনো কিছু বানিয়ে দিতে পারেনি, খুব সকালে বেরোতে হয় তো। অনেক দূর থেকে সে আসতো, বর্ধমানের কাছে কোন একটা গ্রাম থেকে এক ঝুড়ি মাছ নিয়ে সে অতি ভোরে, কাক ভোরে সে বেরিয়ে আসতো। এইটুকুই ছিল তার পরিচয়। এরকম করতে করে হঠাৎ একদিন দেখলাম স্বপনের আসা বন্ধ হলো, সে আর আসছে না। প্রথম প্রথম একটু অসুবিধা। বাবা বললেন যে কি হলো লোকটার, কি হলো ছেলেটার, কোনো খবর পাচ্ছি না, কেন সে আসছে না তাও বুঝতে পারছি না, অন্য কেউ তার খবরও দিতে পারছে না। মা বললেন, অন্য কোনো মাছওয়ালাকে দেখো যে বাড়িতে এসে মাছ দিয়ে যেতে পারে। আরেকটা মাছওয়ালা মাসি ছিল, তাকে, সেই মাসিকে আমরা বললাম, সে কিন্তু সততা তার ছিল না। সে যা মাছের ওজন দেখাতো তার থেকে অনেক কম ওজনের মাছ সে কিন্তু দিত, কিছু কারচুপি করতো হয়তো। সেই মাসি আমাদের বাড়িতে মাছ দিতে থাকলো। স্বপনের কথা আস্তে আস্তে প্রায় 1 মাস পরে আমরা ভুলেই গেলাম। হঠাৎ একদিন বাবা হন্তদন্ত হয়ে স্কুল থেকে এসে পরে বললেন, শুনেছ স্বপন আসছে না কেন? আমি খবর পেয়েছি। কি করে খবর পেলে গো? না,
আমাদের স্কুলের একজন শিক্ষক, সে খবরটা পেয়েছে তাদের ওইখানেই কাছাকাছি কোন গ্রামে তার বাড়ি, স্বপনের নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে এবং তার একটা পা সে অ্যাক্সিডেন্টে বাদ গেছে, একটা পা কেটে বাদ দেওয়া হয়েছে। শুনে এত কষ্ট লাগলো, মানুষটা যেন চোখের সামনে ভেসে উঠল। সেই স্বপন কাকু, মাছওয়ালা, যে প্রতিদিন আসতো মাছ নেবে গো বলে, তার সেই রাজার মতো সুপুরুষ চেহারাটা চোখের সামনে ঝপ করে যেন ভেসে উঠল। মনে হলো যে সেই মানুষটাকে আমি কল্পনা করলাম যে একটা পা যার নেই তাকে দেখতে কেমন লাগতে পারে, তার কতটা কষ্ট হতে পারে, সে এখন কি করছে। মাছ বিক্রি তো নিশ্চয়ই সে ছেড়ে দিয়েছে, না হলে সে আসবে না কেন? মাছ সে নিশ্চয়ই আর বিক্রি করে না, তাহলে অন্য কিছু কি করছে? কি করছে কিছুই কিন্তু বোঝা গেল না। যাই হোক, একটা খবর পেলাম, আশ্বস্ত হলাম যে মানুষটা বেঁচে আছে এবং স্বপন কাকু আমাদের মাছওয়ালা, সে হয়তো এখন আর মাছওয়ালা নেই, সে কিন্তু অন্য কিছু হয়তো করছে। তার কয়েকদিন পরেই অনেকটা স্বপন কাকুর মতোই দেখতে আরেকটা লোক, সে কিন্তু এলো। সে বলল, আমি স্বপনের ভাই, আমার নাম খোকন। তোমরা আমার দাদার কাছে মাছ নিতে না? আমার দাদা বলেছে কোন কোন বাড়িতে রেগুলার প্রত্যেক দিন মাছ নেওয়া হতো এবং আপনাদের বাড়িতে মাছ নেওয়া হতো, এই কথাটা আমি শুনেই আমি এসেছি। আমিও মাছ বিক্রেতা। আমার দাদা এখন আর মাছ বিক্রি করতে পারে না। আমার দাদা এখন আর মাছ বিক্রি করতে পারে না। আমরা সবাই মিলে তাকে ঘিরে ধরলাম। কোথায় স্বপন? ওকে একবার আনতে পারো, একবার দেখবো, একটু কথা বলাতে পারো। মা বললেন যে, ইস, আহা বেচারা, পাটাই বাদ গেল। বলছে, হ্যাঁ বৌদি, কি বলবো আর। সেদিন ভোরবেলাতে বাসে উঠতে যাচ্ছিল, তখনকার দিনে বাসগুলোর উপরে অনেকে ছাদের উপরে আসতো, আর সে তো মাছওয়ালা, তাকে ভেতরে প্যাসেঞ্জাররা সব দূর দূর করে তাড়িয়ে দিত। ইস, তোর মাছের কি গন্ধ আসছে, গন্ধ, তোরা উঠবি না, তুই মাছওয়ালা উঠবি না, তুই যা বাসে ছাদে উঠে আয়। কেউ বুঝতে পারতো না। যখন মাছ খেত সবাই, তখন কিন্তু তার কথা সবাই ভুলে যেত, কিন্তু তাকে সবাই উঠতে দিত না। ওই মাছই কিনবে মানুষগুলো। অদ্ভুত ব্যাপার, ওই মাছই কিনে খাবে, অথচ মানুষটাকে ঘৃণা করছে। যা যা যা, কি গন্ধ মাছের তোর, একদম মাছের জুড়ি নিয়ে বাসের মাঝখানে উঠবি না, যাও সিঁড়ি দিয়ে ছাদে ওঠ। একটা এত বড় ঝুড়ি, সেই নিয়ে ভোর বেলাতে আধো অন্ধকার আধো আলোতে লোকটা নাকি উঠতে গিয়ে পা পিছলে পড়ে যায় রাস্তার উপরে, যেটা ছিল একটা চরম ব্যস্ততম রাস্তা, জিটি রোড। এবং সেই সময় পিছন থেকে আসা একটা লরিতে নাকি তার পাটা একদম মড়মড় করে ভেঙে পড়ে, টুকরো টুকরো করে দিয়ে যায়। হসপিটালে নিয়ে গেলে, যখন অচৈতন্য অবস্থায়, সেন্সলেস অবস্থায় তাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো, ডক্টর বললেন কোনো উপায় নেই, তার পাটা কেটে বাদ দিতে হবে, তার পা কেটে বাদ দিতে হবে। এইভাবেই নাকি স্বপনের একটা পা কেটে বাদ দেওয়া হয়েছে। এইসব গল্প আমি শুনলাম, আমরা শুনলাম, প্রত্যেকেই আমাদের মনে খুব দুঃখ হলো। স্বপন হারিয়ে গেল, মাছওয়ালা স্বপন কাকুর কি হলো তাহলে? গল্পটা কিন্তু শেষ হয়নি, ঘুমাবে না, এখনো কিছু বাকি আছে, এখনো কিন্তু কিছু বাকি আছে। এই পর্বটা শেষ, এই পর্বটা শেষ মানে এখন খোকন মাছ দেয়, খোকনের মাছ খেয়ে পরে আমরা স্কুলে যাই, কাজে যাই। লোকটা ঠিক আছে, ভালো, কিন্তু মুখটার মধ্যে একটা ক্রূরতা আছে, একটা নিষ্ঠুরতা আছে, সততা নেই। কেন জানি না, মনে হয় যেন ভিতরের মধ্যে কিছু একটা লুকিয়ে আছে, কিছু একটা লুকিয়ে আছে, যেটা আবিষ্কার করতে তখনও পারিনি।
মনে হলো যে মানুষটা যেমন দেখছি সেরকম নয়, কিন্তু সেই লোকটা কি শুধুই মাছওয়ালা না কি? সে স্বপন কাকুকে দেখে তো কখনো এরকম মনে হতো না, এই খোকন কাকুকে দেখে কেন এরকম মনে হয়? কিছুতেই বুঝতে পারিনি তখন যে কি হয়েছিল। খোকন কেন স্বপনের থেকে আলাদা? দুজনেই মাছওয়ালা, তার নিজের ভাই। তাহলে কি কি পার্থক্য তাদের দুজনের মধ্যে? কিছুই আবিষ্কার করতে পারলাম না। এরকম চলতে থাকলো। এরকম করে একদিন বড় হয়ে উঠলাম, প্রায় 3 বছর পরের কথা। আমার বাবার সাথে অনেকগুলি মানুষের ভালো ভালো মানুষের পরিচয় ছিল। কেউ লেখক, কেউ সাহিত্যিক, কেউ আবার ভালো খেলোয়াড়, এবং বেশিরভাগ মানুষই কলকাতায় বসবাসকারী। এবং কলকাতার মানুষদের সাথে একটা ওঠা বসা করতে করতে আমাদের বাড়ির পরিবেশটা অনেকটা কলকাতার মতো হয়ে গেছিল। ছোটোর থেকে আমরা দেখতাম যে বাড়িতে অনেক গুণীজনদের আনাগোনা, এবং তাদের সাথে কথা বলে মনে হতো যে আমরা এই সাধারণ একটা গ্রামে থাকা মানুষ নই, আমরা যেন কলকাতাতে থাকি। মাঝে মাঝেই কলকাতা যেতাম। কলকাতায় আমাদের কোনো কাজ না থাকলেও বাবার সাথে এমনি বেরিয়ে পড়তাম। বাবা হয়তো কোনো কাজে যেতেন, আমরাও যেতাম। আমি বা ভাই হাত ধরাধরি করে বাবার সাথে আমরা কলকাতা যাওয়াটা একটা অভ্যাস হয়ে পড়েছিল। ভালো লাগতো, মনে হতো কলকাতায় যদি আমাদের বাড়ি হতো, আমাদের ঘর হতো, কত ভালো হতো। একটা স্বপ্ন। আমরা গ্রামে থাকা মানুষ, কলকাতা সম্পর্কে মনের মধ্যে যেসব কল্পনাগুলো ছিল, সেই কল্পনাগুলো আমাদেরকে কলকাতার দিকে আকর্ষণ করত। অনেক রকমের কম্পিটিটিভ এক্সাম, মানে অনেক রকমের পরীক্ষা, অনেক কিছু পরীক্ষা দেওয়ার জন্য মাঝে মাঝেই কলকাতায় আসতে হতো। আমি তখন বড় হয়ে গেছি, প্রায় 3 বছর পরে কথা বললাম, 3-3.5 বছর হবে। আমি কিন্তু একটা করে পরীক্ষায় বসতে চলেছি। কখনো কোনো একটা এয়ারফোর্সের পরীক্ষা, কখনো নেভির পরীক্ষা, কখনো অন্য কিছু পরীক্ষা, একটার পর একটা প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলো, সেই পরীক্ষায় আমি বসতে চলেছি। এবং প্রত্যেকটা সিট পড়ে, প্রত্যেকটার পরীক্ষা কেন্দ্রগুলি বেশিরভাগগুলোতেই কলকাতাতেই হয় বলে বাবার সাথে আমাকে আসতে হয়। থাকার জায়গার কোনো অভাব নেই, এত পরিচিত আমি আগেই বলেছি। কোনোভাবে আমরা কারো না কারো বাড়িতে আশ্রয় পেয়েই যেতাম। আমার এখনো মনে আছে, আমরা জীবনে কখনো হোটেলে থাকিনি, কারণ হোটেলে থাকার প্রশ্নই ওঠে না। এরকম একদিন বাবার হাত ধরে এলাম এবং এসে পরে উঠলাম একজন বাবার পরিচিত পরিচালক বন্ধুর বাড়িতে। জানতাম না তখন পরিচালক কাকে বলে। বাবাকে জিজ্ঞাসা করেছিলাম, এই পরিচালক মানে কি গো? বাবা বললেন, পরিচালনা করেন ইনি ডাইরেক্টর, মস্ত বড় মানুষ। বড় হয়ে তুমি বুঝতে পারবে কাকে বলে পরিচালক। ইনি থিয়েটার করান এবং সেই থিয়েটারের পরিচালক ইনি। এবং সেই থিয়েটার মানে কি জিনিস তখনও শুনেছি, কিন্তু দেখিনি কখনো। বাবা বললেন, তুই পরীক্ষাটা দিয়ে আয়, আজকে সন্ধ্যেবেলাতে যাব আমরা থিয়েটার দেখতে। তুই কখনো দেখিসনি তো, তোকে দেখাবো। পরীক্ষা দিলাম, ভালোই হলো। সন্ধ্যেবেলায় এলাম, বিকেলবেলাতে এলাম। ঠিক সন্ধ্যেবেলাতে আমাদের থিয়েটারের শো আছে। সন্ধ্যেবেলার দিকে আমরা বেরিয়ে পড়লাম ট্যাক্সি নিয়ে, হলুদ রঙের ট্যাক্সি, ইয়েলো ট্যাক্সি বলে এগুলোকে, এখন অবশ্য কমই দেখা যায়। এই ট্যাক্সি নিয়ে আমরা পৌঁছালাম সেই থিয়েটারে। জীবনে কখনো দেখিনি, মনের মধ্যে একটা অদ্ভুত রকম রোমাঞ্চ হচ্ছে। থিয়েটার দেখব, সিনেমা দেখেছি, টিভিতে দেখেছি, সাদা কালো টিভি ছিল আমাদের, সেই টিভিতে দেখতাম। এবং সিনেমা দেখেছি, সিনেমা হলেও দেখেছি। আমার এখনও মনে আছে সিনেমা হলে আমরা সিনেমা দেখতে যেতাম মাঝে মাঝে, কিন্তু থিয়েটার আমরা কখনো দেখিনি। আমাদের ওখানে কোনো থিয়েটার ছিল না। থিয়েটারটা আমার মনে হয় কলকাতা বা বড় বড় শহরেই থাকে।
যাই হোক, থিয়েটার দেখতে গিয়ে আমাদের পরিচালক কাকু, মানে বাবার বন্ধু, তিনি আমাদেরকে একদম প্রথম সারিতে বসার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। থিয়েটার শুরু হয়েছে। মুখ্য চরিত্রে যিনি আছেন তার নাম আমি কখনো শুনিনি। তারপরে থিয়েটার শুরু হলো এবং বিশ্বাস করবে না, প্রথম যাকে আমি দেখলাম তিনি আর কেউ নন, আমাদের স্বপন কাকু, আমাদের সেই মাছওয়ালা স্বপন কাকু। তার পাট আছে তাহলে নেই বলল সবাই, কিন্তু তার পা তো ঠিকই লাগছে, পা তো একই রকম আছে। আমি কি তাহলে ভুল করছি? কিন্তু না, এত বড় ভুল কখনোই হতে পারে না। সেই একই রকম লম্বা, একই রকম বাপরি চুল, এবং তার সাথে সেই রকম ধরনের টিকালো নাক, সেই রকম ধরনের গলার ভঙ্গি, সত্যি মানায় তাকে। সে থিয়েটারের মুখ্য চরিত্রে, থিয়েটারের নায়ক বলা যেতে পারে। কিন্তু তার নাম কি? তার নাম কি স্বপন? বাবা সঙ্গে সঙ্গে ডেকে পাঠালেন তার বন্ধুকে, কে এই যে তোমার যে মুখ্য চরিত্রে অভিনয় করছে, এ কে? কি নাম তার? হাসছেন উনি মৃদু মৃদু। যাও দেখে এসো, বাইরে পোস্টারে নামটা দেওয়া আছে। কি নাম বলো তো? আরে অখিলেশ। অখিলেশ? এ তো স্বপন। না না না, তুমি ভুল করছো, এ স্বপন নয়, এ অখিলেশ। আচ্ছা তুমি থিয়েটারটা দেখো, পরে কথা হবে। দেখো তার অভিনয় ভালো লাগে কিনা। আমার সৃষ্টি, আমার আবিষ্কার বলে বুক চাপড়ে গর্ব করে সেই পরিচালক কাকু, মানে আমাদের পরিচালক আঙ্কেল, বাবার পরিচালক বন্ধু বেরিয়ে গেলেন। শেষ হলে বলবে কেমন লাগলো থিয়েটারটা। অসাধারণ, অতুলনীয়। এরকম অভিনয় জীবনে কখনো দেখেছি বলে মনে হয় না। এ কি যাত্রা, এ কি নাটক! মন থেকে একটা মানুষ অভিনয় করে গেল, চোখের জল মানুষের বেরোতে বাধ্য। দুঃখের সময় দুঃখের অভিনয়, এত অসাধারণ অভিনেতা এ অখিলেশই তাহলে। স্বপন কাকু তো এত ভালো অভিনয় করতেন, বা অভিনয় করতেন কিনা তাই তো আমি জানি না, কিন্তু তার চেহারা এরকম ছিল। শেষ হয়ে যাওয়ার পরে আমরা বসলাম একটা আলাদা ঘরে। বাবার সে বন্ধু আছেন, বাবা আছে, আমি আছি, আরো দু একজন ভদ্রলোক রয়েছেন। ডাকা হলো সেই বিখ্যাত অখিলেশ কুমারকে। অখিলেশ এসে পৌঁছালেন এবং তখন আমি বুঝতে পারলাম একটা পা তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলেন হালকা। সেই আমাদের পরিচালক কাকু বললেন যে, অখিলেশ তোমার বাঁ পাটা তুলে দেখাও তো, বাঁ পায়ের যে তোমার প্যান্টটা একটু তুলে দেখাও, ট্রাউজারটা তুলতে আমি অবাক হয়ে গেলাম। আমরা, এ তো কাঠের পা, কাঠের পা নিয়ে এরকম অসাধারণ অভিনয়। আপনি কে? বাবার পাটা ছুঁয়ে প্রণাম করে বলল, আমি স্বপন। তুমি স্বপন? আমি তখনই বলেছিলাম। তুমি তাহলে এখানে কেন? বলছে, সে অনেক কথা মাস্টারমশাই। বলো তুমি কি হয়েছিল তোমার? বলছে, সে কথা আর বলার নয়। কখনো দেখেছে নিজের ভাই নিজের চরম শত্রু হতে পারে? আমার বাড়িতে ছিল একজন নিষ্ঠুর মানুষ, আপনি খুব ভালো করে তাকে চেনেন। তখনই বুঝতে পারলাম যে কেন মনে হতো যে খোকন বলে যে ছেলেটা বাড়িতে মাছ বিক্রি করতে আসতো সে এত নিষ্ঠুর। বুঝতে পারলাম পুরোটাই খোকনের কারসাজি। কি হয়েছিল স্বপন? আরে মাছ ধরতে যাচ্ছিলাম নৌকায় করে। আমি আসলে মাছ ধরার পাশাপাশি যাত্রা, নাটক,
সমস্ত কিছুতে আমার খ্যাতি আকাশ ছোঁয়া হতে থাকলো, পয়সাও আসতে থাকলো সাথে সাথে। এবং একদিন এমন দেখা গেল যে খোকন সম্পূর্ণ বিপরীত মেরুতে আর স্বপন সম্পূর্ণ বিপরীত মেরুতে, একজন উত্তর মেরুতে একজন দক্ষিণ মেরু। সে মদ খায়, গাঁজা খায়, আর অনেক রকমের খারাপ অভ্যাস তার আছে। তোমরা ছোট বাচ্চারা, তোমাদের কাছে আমি বলতে পারবো না সেটা। অনেক রকমের খারাপ অভ্যাসে সে জর্জরিত হয়ে পড়ল। খোকন এতটাই খারাপ অবস্থার মধ্যে যেতে থাকলো, ততটাই স্বপন উঠতে থাকলো। একজন নিচে নামে নরকের দিকে যায়, তো একজন উপরের দিকে যায়। এই অবস্থাতে যখন ধার দেনার পাহাড়ে খোকন ডুবে যাচ্ছে, তার সাথে অপমানিত হতে হচ্ছে প্রতি পদে পদে। বাড়ির লোক তাকে দূর দূর করে, তার স্ত্রী তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। সে মনে মনে প্রতিজ্ঞা করল যে আমার দাদাই মনে হয় আমার চরম শত্রু, একে শেষ করে ফেলতে হবে। নিয়ে গেল একটা নদীতে। আমরা মাছ ধরতে যেতাম, এবং সেই মাছ ধরতে যাওয়ার সময় জানি না আমাকে কি খাইয়ে দিয়েছিল। স্বপন কাকু বলে চলেছেন, আমি ছিলাম, খোকন ছিল, আরো অনেক জেলেরা ছিল। কিছু একটা আমাকে খাইয়ে দেওয়া হলো। তারপরে আমি যখন অচৈতন্য হয়ে পড়লাম, সেন্সলেস, তখন আমার দেহটা ধরে একটা সবুজ দ্বীপ বলে জায়গা আছে, সেখানে ছুঁড়ে ফেলে দিয়েছিল তারা। আমি মরিনি, কিন্তু আমি বুঝতে পারলাম আমার উপরে এত বেশি অত্যাচার হয়েছে, আমার হাত পাগুলো কেউ মনে হচ্ছে ভেঙে দিয়েছে, আর আমাকে এমন কিছু মেশানো হয়েছে যে আমার চলবার নড়বার ক্ষমতাটুকুও নেই। কিছু হিংস্র পশু আমার চোখের সামনে এসে আমার পাটাকে কামড়ে 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 খেয়ে ফেলল। আমি ডান পা দিয়ে তাদেরকে কোনোভাবে সরানোর চেষ্টা করেও পারলাম না। হয়তো তাদের মন ভরে গেছিল, তার জন্য সেই পশুগুলো পালিয়ে গেল। তারা আমার পাটা পুরো শেষ করে ফেলেছিল। আমার আরো পুরো শরীরের মধ্যে আঘাতে আমাকে জর্জরিত করে মৃত্যুর দিকে নিয়ে যাওয়ার জন্য ছিল, যেটা খোকন চেয়েছিল। কিন্তু আমি তো মানুষ, বুদ্ধি দিয়ে আমি কি করলাম, সারা শরীরটাকে কাদাতে মাখিয়ে মাখিয়ে আমি একটা ঠিক যেন একটা কাঠের টুকরো সেইভাবে আমি পড়ে থাকলাম নদীর মধ্যে। কোনো হিংস্র পশু আর আমাকে বুঝতেই পারল না। একটা মানুষ, একটা জেলে, সে সবুজ দ্বীপেই থাকতো, সেরকম কতগুলি পরিবার বাস করত, সে এসে আমাকে উদ্ধার করে 25শে ডিসেম্বর। আমার তখন বুঝতে পারলাম আমি যে সেই পিকনিকের কথা, যেদিন আমি পিকনিক করতে গেছিলাম, সেই এক পাওয়ালা মানুষটাকে দেখেছিলাম, সেটা আর কেউ ছিল না, সেই স্বপন কাকুই ছিল। আমাকে উদ্ধার করে নিয়ে আসে, আমাকে সেবা শুশ্রূষা করে এবং আমাকে বলে যে চলো তোমাকে ঘরে ফিরিয়ে দিই। আমি বললাম, দোহাই, আমাকে রেহাই দিন, আমি ওই ঘরে আর যাব না। যদি জানতে পারে যে আমি বেঁচে আছি, ওই নিষ্ঠুর ভাইটা নিশ্চয়ই আমাকে অন্য কোনোভাবে মারবার জন্য ফন্দি ফিকির করবে। জানতাম আরেকটা কাজ, আমার নেশা, আমার পেশা হিসাবে বেছে নিলাম অভিনয়টাকে, এবং কোনোভাবে পরিচয় হলো এই দাদার সাথে। সেই পরিচালক আমাদের বাবার বন্ধু, তাকে কৃতজ্ঞতা জানানোর জন্য স্বপন কাকুর 2 চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। আমি বুঝতে পারলাম স্বপন কাকু মাছওয়ালা আর নয়, স্বপন কাকু এখন অখিলেশ অভিনেতা। সে এখন অখিলেশ কুমার, তার বিশ্বজোড়া খ্যাতি। মানুষ হয়তো তাকে আর মাছওয়ালা বলে জানবে না, কিন্তু তার অতীতটা তাকে সাহায্য করেছে তার এই প্রশংসা পাওয়ার জন্য। কখন যে কি খারাপ জিনিসটাও তোমাদের জন্য ভালো হয়ে যাবে তোমরাও কিন্তু জানো না, তার জন্য কখনোই ভাববে না যে এটা খারাপ।
যেটা খারাপ তুমি ভাবছো সেটাও হয়তো তোমার জন্য ভালো হতে পারে। কারু তোমাদের মধ্যে হয়তো একটু কম নম্বর পেলে পরীক্ষাতে মন খারাপ করো না, তুমি সেটাকে অস্ত্র বানিয়ে ফেলো, যাতে আরও অনেক বড় হতে পারো সেই সাবজেক্টটাতে, সেই বিষয়টাতে, যাতে অনেক ভালো হতে পারো। বুঝতে পারলে? আজকের গল্প এখানেই। সবাই খুব খুব ভালো থাকবে। স্বপন কাকু মাছওয়ালা গল্পটা সবাইকে ছড়িয়ে দেবে, সবাই শুনবে। আবার খুব জলদি আরেকটা সুন্দর গল্প নিয়ে আসছি, একদম অন্যরকম গল্প। অমিত তার ঘর বাড়ির মতো নয়, স্বপন কাকু মাছওয়ালার মতো নয়, কিন্তু এর থেকেও আরও অনেক ভালো। সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, খুব খুব ভালো থাকবে। টাটা, বাই বাই।